सारे तारे। আসসালামু আলাইকুম। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন। নিশাদ মনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাসটা কে কোথা থেকে দেখতেছেন এবং কমেন্ট করে জানাবেন, এবং কে কে কত বেশি আজকে শেয়ার করতে পারে সেটা দেখবো আজকে, যে কে কত বেশি শেয়ার করতে পারে, ক্লাসটা শেয়ার করে ছড়িয়ে দিতে পারে। আজকে মোরসালিন জাহান মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জোবাইদুর সরকার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। নিশাদ মনি লিখছে পঞ্চগড় থেকে, ধন্যবাদ। ফারহানা মিশু চাঁদপুর থেকে। আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। যদি কথা ঠিকভাবে শোনা যায় তাহলে আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। আজকের ক্লাসটা হচ্ছে কর্মী সংস্থান নিয়ে। একটু জানাবেন কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা, জানাবেন। আজকের ক্লাসটা হচ্ছে কর্মী সংস্থান। আচ্ছা, আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। আমাদের ক্লাস হচ্ছে কর্মী সংস্থান নিয়ে। কর্মী সংস্থান হচ্ছে কি, যে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কতটুকু সংখ্যক কি দরকার, লোক দরকার অথবা কর্মী দরকার তা নির্দিষ্টকরণ করা, এবং সেই অনুযায়ী কি করা, নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা, এবং নিয়োগের দেওয়ার সময় তাদের কি করে নির্বাচন, এবং হচ্ছে কি নির্বাচন সংক্রান্ত যথাযথ যে ব্যবস্থা আছে সে গ্রহণ করাটা হচ্ছে কি আমাদের কর্মী সংস্থা। তো আমাদের আশা করা যায় যে আমাদের এই অধ্যায়টা ঠিকভাবে প্রিপারেশন নিলে আজকের ক্লাস থেকে 1 মার্ক নিশ্চিত কমন পেয়ে যাবে। আজকের ক্লাসটি করলে আশা করা যায় নিশ্চিত 1 মার্ক কমন পাবে, কারণ কর্মী সংস্থান থেকে বরাবরই কোশ্চেন আসে। বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় বলেন, বিগত সালের পরীক্ষা বলেন, যে পরীক্ষায় বলেন না কেন, এই বিভিন্ন প্রকার কোশ্চেন এই যে কর্মী সংস্থান থেকে আসে। তো আশা করা যায় আজকের ক্লাস থেকে 1 মার্ক কমন পাওয়া যাবে। তাসকিয়া আলী লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিম আলিফ দেখতেছে, ওয়ালাইকুম সালাম। পলাশ সরকার, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? আচ্ছা, আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। তো আমাদের আজকে ক্লাসটা হচ্ছে কর্মী সংস্থান। তো আমরা কি বললাম, যে একটা প্রতিষ্ঠানে কিরকম লোক লাগবে বা কিরকম কর্মী লাগবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাটা হচ্ছে, এবং কিভাবে নিয়োগ দেওয়া হবে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে কি আমাদের কর্মী সংস্থান প্রক্রিয়া। কর্মী সংস্থান প্রক্রিয়ায় প্রথম হচ্ছে কি, যে এই কর্মী সংস্থান প্রক্রিয়ার বর্তমান নাম হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা, যেটাকে বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নামে আমরা জেনে থাকি। তো আমাদের হচ্ছে যে কর্মী সংস্থানটাকে বর্তমান নাম কি বলা হচ্ছে, কর্মী সংস্থান বর্তমান নাম হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা, যেটাকে ইংরেজি আমরা বলতেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবং এই মানব সম্পদ ব্যবস্থাপনার পূর্ণ মানে যে পূর্ব নাম ছিল সে নামটা হচ্ছে
পার্সোনাল ম্যানেজমেন্ট নামে ছিল। এই কর্মী যে মানব সম্পদ ব্যবস্থাপনাটা যেটা বর্তমান নাম, এর পূর্ব নাম ছিল হচ্ছে পার্সোনাল ম্যানেজমেন্ট। এখন আমরা সেটা উৎপাদনের জীবনী শক্তি এবং সবচেয়ে জটিল উপাদান বলা হচ্ছে মানব শক্তি। কাকে বলতেছে? মানব শক্তি। উৎপাদনের জটিল প্রক্রিয়া। দেখেন একটা জিনিস, সবচেয়ে মেজর কাজ হচ্ছে কর্মী ব্যবস্থাপনা করা বা মানব সম্পদ ব্যবস্থাপনা করাটা হচ্ছে সবচেয়ে জটিল কাজ। আমাদের যে সংগঠন, আমাদের যে হচ্ছে প্রক্রিয়াটা আছে, এটার মধ্যে সবচেয়ে জটিল কাজ হচ্ছে, সবচেয়ে জটিল কাজ হচ্ছে যে আপনার হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা করাটা। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল লক্ষ্য হচ্ছে মানব সম্পদকে উন্নয়ন করা। এখন আমাদের একটা প্রতিষ্ঠান চালাবো, একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে কি লাগবে? আমাদেরকে দক্ষ ব্যবস্থাপনা লাগবে। এখন দক্ষ ব্যবস্থাপনা যদি আমরা না করতে পারি বা না তৈরি করতে পারি, তাহলে আমাদের প্রতিষ্ঠানের সকল কোনো কাজই সঠিকভাবে হবে না। আপনারা যেটা টার্গেট নেবেন, একটা প্রতিষ্ঠান তৈরির জন্য যে লক্ষ্যটা নেওয়া হবে বা একটা প্রতিষ্ঠানের প্রোডাকশনের জন্য যে লক্ষ্য নেওয়া হবে, যদি আমাদের দক্ষ মানব সম্পদ না থাকে বা দক্ষ জনবল না থাকে, কিন্তু কখনো এটা সম্ভব হবে না। তো একটা প্রতিষ্ঠানের কর্মী হচ্ছে কি মেজর পার্ট। আর বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মী নির্বাচন করে কারা করে? বাংলাদেশ কর্ম কমিশন করে। তো আমাদের একটা কোশ্চেন মাঝে মাঝে দিয়ে দিতে পারে যে বাংলাদেশে হচ্ছে কর্মী নিয়োগের যে কাজটা করে এটা কারা করে? তাহলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, সংক্ষেপে বলা হচ্ছে BPSC। ঠিক আছে, এটা হচ্ছে কি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে অভিহিত করা হয়। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে হচ্ছে কি বাংলাদেশের সরকারি কর্মী নিয়োগ যে নির্বাচন করে কারা করে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। জাহিদুল ইসলাম জিয়ার লিখছে বিগ ফ্যান, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এখন আসি যে মানব সম্পদ ব্যবস্থাপনার যে ধারণা। তো এখানে হচ্ছে বাংলাদেশের যে সরকারি কর্মী নিয়োগ দেয়, এটা হচ্ছে দেয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কারা দেয়? জনপ্রশাসন মন্ত্রণালয় দেয়। তাহলে বাংলাদেশে যারা কি করে, যে সরকারি যে কর্মীটা নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে কারা দেয়? সেটা জনপ্রশাসন মন্ত্রণালয় দেয়। আমাদের কোশ্চেন এভাবে দিয়ে দেয় অনেক সময় যে বাংলাদেশে হচ্ছে কর্মী নিয়োগ কারা দেয়? কর্মী নিয়োগ দেয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় দিচ্ছে। এবং এর হচ্ছে কি যে অর্থনীতিবিদ জন আর এম সর্বপ্রথম কত সালে? 1893 সালে দা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ বইতে কি করছে? মানব সম্পদের ব্যবহার করছে। তো সর্বপ্রথম কে করছে? সর্বপ্রথম হচ্ছে কে করছে? যে জন আর কমন্স সর্বপ্রথম কত করছে? 1893 সালে দা ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ নামে বইটি কি করছে? বইটিতে মানব সম্পদ ব্যবস্থাপনা। তাহলে মানব সম্পদ ব্যবস্থাপনা হয়েছে কত সালে? 1893 সালে। ঠিক আছে, পরবর্তীতে ব্রিটিশ উদ্যোক্তা ও শিল্পপতি কি করছে? যে রবার্ট ওয়েন সর্বপ্রথম শ্রমকে কি হচ্ছে? ঘন্টা কমানোর উদ্যোগ নেন। এজন্য হচ্ছে আধুনিক শ্রমিক ব্যবস্থাপনা জনক বলা হচ্ছে কাকে? আধুনিক শ্রমিক ব্যবস্থাপনা জনক বলা হয় আপনাদের হচ্ছে রবার্ট ওয়েনকে। তা আমাদের এই কোশ্চেনটা অনেক কয়বার আসছে এর আগে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়, রিসেন্ট যেগুলো ভার্সিটি পরীক্ষা হয়েছে, এবং আশা করা যায় এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষাও থাকতে পারে যে আধুনিক শ্রমিক ব্যবস্থাপনার বা শ্রম বা কর্মী ব্যবস্থাপনার জন্য কাকে বলতেছি? আমরা বলতেছি রবার্ট ওয়েনকে। ঠিক আছে, তাহলে আমাদের যে আছে যে একটা মানব সম্পদকে প্রতিষ্ঠানের চালিকা শক্তি বলা হচ্ছে। কাকে চালিকা শক্তি বলে? প্রতিষ্ঠানের চালিকা শক্তি বলা হচ্ছে মানব সম্পদকে। দেখেন একটা আমাদের যদি মানব সম্পদ না থাকে, আমাদের জনগণ আছে কিন্তু জনসম্পদ যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠান চলবে না। এখন আপনার কাছে ম্যান পাওয়ার আছে, এখন সেটা যদি আপনাকে কাজে না লাগাইতে পারেন, তাহলে সেটা দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তাহলে আমাদেরকে লাগবে কি? মানব সম্পদ লাগবে। আর মানব সম্পদ আমাদের হচ্ছে ব্যবসার যে কোন পরিবেশের অন্তর্ভুক্ত? মানব সম্পদ হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। যদি আমাদের শুধু জনগণ থাকতো তাহলে সেটা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত হইতো, কিন্তু আমাদের হচ্ছে মানব সম্পদ হইতেছে যে অর্থনৈতিক পরিবেশ আছে, অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত হচ্ছে কোনটাকে? মানব সম্পদ। যদি কোশ্চেন আসে মানব সম্পদ কোন পরিবেশের অন্তর্ভুক্ত বা কোন পরিবেশের উপাদান, তাহলে আমাদের অ্যান্সার হবে কি? যে অর্থনৈতিক পরিবেশের উপাদান। এখন আসি যে মানব সম্পদ ব্যবস্থাপনার প্রক্রিয়ার ধাপ আছে। ধাপটা হচ্ছে যে মানব সম্পদ পরিকল্পনা। যে আমাদের ধাপ আছে মানব সম্পদ পরিকল্পনা, তারপর হচ্ছে কর্মী সংস্থান, তারপর হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন, তারপর হচ্ছে কার্য সম্পাদন মূল্যায়ন, ক্ষতিপূরণ ও পুরস্কৃতকরণ এবং সংরক্ষণ বা কর্মী ধরে রাখা। তাহলে আমাদের প্রথম হচ্ছে মানব সম্পদ পরিকল্পনা। এখন আমরা যদি মানব সম্পদ প্রক্রিয়ার যে আছে যেটা পদক্ষেপ যদি নিতে চাই, প্রথমে হচ্ছে আমাদের যে জনসম্পদ আছে তাদেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে, এবং এই পরিকল্পনা করতে গেলে দেখা যাবে যে হচ্ছে তাকে কোন কাজ কিভাবে করানো হবে এবং সে কোন কাজে দক্ষ তাকে সেই অনুযায়ী দেওয়া হবে। এরপর আসে কর্মী সংস্থান।
কর্মী সংস্থা হচ্ছে যে কর্মী সংগ্রহ। আমাদের প্রক্রিয়া আছে কর্মী সংগ্রহ। প্রথম হচ্ছে কর্মীদেরকে আহ্বান করা, আমরা যে যতটুকু লোক লাগবে, কোন খাতে কিরকম লোক লাগতেছে তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কি করবো, আমরা নিয়োগ দিই, মানে বিজ্ঞাপন জারি করি যে আমাদের হচ্ছে এতগুলো কর্মী লাগবে। তো এই এতগুলো কর্মী লাগবে সেটা হচ্ছে কর্মী সংগ্রহ, কর্মীদেরকে আহ্বান করতেছি। এরপর যে কর্মীগুলো আগ্রহী যে কর্মীগুলো আছে, এই কর্মীগুলোর মধ্যে থেকে কি করবো, আমরা হচ্ছে নির্বাচন করবো যে কে কতটুকু যোগ্য, বা সেটা পরীক্ষা করবো। এবং পরীক্ষা করার পরে তারপরে হচ্ছে তাদের যে যোগ্যতা অনুযায়ী যারা হচ্ছে বেশি ক্যাপাবল বা যারা বেশি কি দক্ষ, তাদেরকে কি করতেছে, এই কর্মীদের নিয়োগ দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কর্মী নিয়োগ প্রক্রিয়া। তাহলে প্রথমে হচ্ছে যখন আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এতগুলো লোকের দরকার, সেটা হচ্ছে কর্মী সংগ্রহ। তারপরে হচ্ছে যখন নির্বাচন হচ্ছে কি, যখন আমরা পরীক্ষা নিচ্ছি, তাদের হচ্ছে টেস্ট নেওয়া হচ্ছে যে সে কতটুকু ক্যাপাবল কিনা, সেটা তার উপর ভিত্তি করে আমরা হচ্ছে লাস্ট যে কাজটা করি সেটা হচ্ছে কর্মী নিয়োগ। এরপর সেই প্রশিক্ষণ ও উন্নয়ন। আচ্ছা, কর্মী নিয়োগ দেন, এই যে আমাদের জনসম্পদটা আছে, একজন তো ডিরেক্টলি আসে হচ্ছে প্রতিষ্ঠানে সে কাজকর্ম করতে পারে না, তাকে হচ্ছে কি করতে, তাকে ক্যাপেবল করার জন্য প্রশিক্ষণ এবং তার উন্নয়নের দরকার হয়। তাহলে হচ্ছে প্রশিক্ষণ ও উন্নয়ন। তারপর সেই কার্য সম্পাদন মূল্যায়ন, এবং তাকে যে কাজটা করবে সেই কাজটা মূল্যায়ন করা হবে এবং ক্ষতিপূরণ ও পুরস্কার। এবং যদি সে কাজ করে, কি করে, তাকে যে কাজটা দেওয়া হয়েছে সে কাজ যদি সে সঠিকভাবে করে তাহলে তাকে পুরস্কৃত করা হবে, আর যদি সঠিকভাবে না করে তাহলে তাকে কি ক্ষতিপূরণের ব্যবস্থা করা লাগবে। তাহলে সে কাজের প্রতি আগ্রহ থাকবে এবং সংরক্ষণ এবং কর্মী ধরে রাখে। এখন আমি একটা কাজ কোম্পানিতে কর্মী নিয়োগ দিলাম, কর্মী নিয়োগ দেওয়ার পরে তাকে কি করতেছি, তাকে 1 বছর পরে বের করে দিচ্ছি। তাকে যদি বের করি, তাকে তো আমার কাছে সম্পূর্ণ কাজ শেখানো হয়েছে, শেখানোর পরে তাকে যদি আমরা ধরে না রাখি দিই, তাকে যদি ছাড়ে দেয়, তাহলে কি হবে, আমাদের প্রতিষ্ঠানে আবার কি দেবে, পদ শূন্য দেখা দেবে, কর্মী সংকট দেখা দেবে। এই সংকটটা এড়ানোর জন্য আমাদের কি হতে, কর্মী সংরক্ষণ বা কর্মীকে ধরে রাখতে হবে। আশা করি বুঝছেন, যারা যারা বোঝেন নাই পয়েন্টগুলো বলবেন, বোঝা দেওয়ার চেষ্টা করব। আবুরান লিখছে ক্লিয়ার, একজন লিখছে, মনীষা জান্নাত লিখছে বুঝি তো কিন্তু মনে থাকে না। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী টপিকে। আমাদের যে কর্মী সংস্থান যে প্রক্রিয়া আছে, একটু আগে পড়লাম আমরা, কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ, নিয়োগ। আচ্ছা, আমাদের যে কর্মী যে প্রক্রিয়াটা আছে, প্রক্রিয়া হচ্ছে কি, কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ এবং প্রশিক্ষণ সংক্রান্ত কাজকে বলতেছি আমরা কর্মী সংস্থান বলতেছি। তাহলে ফার্স্ট আমরা আসি যে কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ হচ্ছে আমার প্রতিষ্ঠানে কতটুকু শ্রমিক দরকার বা আমার কতটুকু ম্যান পাওয়ার দরকার সেটা নির্ধারণ করাটা, এবং এই যে আমার যে লোকটা লাগতেছে এটা আমরা কোথা থেকে নিচ্ছি সেই জায়গাটা ক্লিয়ার করাটা হচ্ছে আমাদের কি, কর্মী সংগ্রহ। আমরা যে হচ্ছে তাদের জনগণের বা আমাদের যে কর্মী যতটুকু লাগবে তার উদ্দেশ্যে যখন আমরা কি দিচ্ছি, বিজ্ঞাপন দিচ্ছি বা আহ্বান জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি, কর্মী সংগ্রহ। তারপর হচ্ছে কর্মী নির্বাচন। এই যে যারা নিয়োগ প্রত্যাশী যে কর্মীগুলো আছে, এরা যখন কি করতেছে, যে আমাদের প্রতিষ্ঠানে যখন আসে পরীক্ষা দিচ্ছে বা আমরা যে ইয়েটা নিচ্ছি তার মধ্যে থেকে উত্তম ব্যক্তিকে বেছে নেওয়াটা হচ্ছে আমাদের কি, কর্মী নির্বাচন। তারপর এই যে যারা হচ্ছে কর্মী যে আমাদের নির্বাচন করলাম, এই কর্মীগুলোকে দক্ষ করে তোলার জন্য আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে প্রশিক্ষণ। আর লাস্টে যে হচ্ছে কি, যে কর্মী নিয়োগ। এই যে দক্ষ তাদের মধ্যে যারা হচ্ছে বেশি আগ্রহী তাদেরকে কি করতে, যখন নিয়োগ দিচ্ছে তখন সেটা হচ্ছে কর্মী নিয়োগ। তানজিম আফরিন লিখছে বিগ ফ্যান স্যার, প্লিজ রিপ্লাই। আমিও বিগ ফ্যান স্যার, কেমন আছেন জানাবেন। তাহলে আমরা এখন চলে যাই যে আমাদের যে কর্মী সংগ্রহ প্রক্রিয়াটা আছে, কর্মী সংগ্রহ প্রক্রিয়া হচ্ছে যে কর্মী নিয়োগের উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের খুঁজে বের করে তাদেরকে চাকরিতে আবেদন করতে অনুপ্রাণিত করাই হচ্ছে কি, কর্মী সংগ্রহের মূল উদ্দেশ্য। তাহলে হচ্ছে কি, যে কর্মী নিয়োগের উদ্দেশ্যে যে আগ্রহী প্রার্থীরা থাকে তাদের মধ্যে খুঁজে বের করে আমাদের কি, তাদেরকে চাকরিতে আবেদন করার যে প্রক্রিয়াটা বা অনুপ্রাণিত করা, সেটা হচ্ছে আমাদের কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহের মূল উদ্দেশ্য হচ্ছে সেটা। কর্মী সংগ্রহ করা হয় কিসের জন্য, কর্মী পরিকল্পনার আলোকে। কারণে কর্মীর যে পরিকল্পনা সেই আলোকে কি করা হচ্ছে, কর্মী সংগ্রহ করা হয়। এবং কর্মী সংগ্রহ একটি হচ্ছে কি, ইতিবাচক প্রক্রিয়া। আমাদের যদি বলা হয় যে কর্মী সংগ্রহ কোন ধরনের প্রক্রিয়া, আমাদের অ্যান্সার হবে কি, কর্মী সংগ্রহ একটি ইতিবাচক প্রক্রিয়া। যারা যারা স্ক্রিনশট করে নিতে চান বা নোট করে নিতে চান নিতে পারেন।
এরপর হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ। একটা হচ্ছে বিভাগীয় চাহিদা সংগ্রহ, উৎস নির্ধারণ এবং বিজ্ঞপ্তি প্রদান। কারণ আমরা কর্মী সংগ্রহটা করব, এই কর্মী সংগ্রহ করতে গেলে আমাদের ফার্স্টলি যেটা লাগবে সেটা হইতেছে যে আমাদের হচ্ছে বিভাগীয়, যে আমাদের কোন বিভাগে কতটুকু লোক দরকার, কতটুকু ম্যান পাওয়ার দরকার, সেই অনুযায়ী কি করে বিভাগীয় হচ্ছে চাহিদাপত্র সংগ্রহ করা। যে ধরা গেছে যে আপনার একটা কোম্পানি আছে, এখানে হচ্ছে ম্যানেজারের ঘাটতি দেখা দিচ্ছে অথবা উৎপাদন ব্যবস্থাপকের ঘাটতি দেখাচ্ছে, তাহলে বা ওই ইয়াতে হচ্ছে সুপারভাইজারের ঘাটতি দেখাচ্ছে, তাহলে ওই যে ইয়াটা আছে, বিভাগটা আছে, ওই বিভাগে কতটুকু লোকের দরকার, ঠিক সেটা হচ্ছে নির্ধারণ করাটা হচ্ছে কি আমাদের, সেটা নির্ধারণ করাটা হচ্ছে আমাদের কি বিভাগীয় চাহিদা পত্রটা সংগ্রহ করা। এরপর হচ্ছে উৎস নির্ধারণ। উৎস নির্ধারণ ক্ষেত্রে উৎস হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে বাহ্যিক আর হচ্ছে অভ্যন্তরীণ। আমাদের উৎস হচ্ছে কয়টা, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। তো আমাদের যে কর্মী উৎস এখন নির্ধারণ করা হবে যে আমরা বাইরে থেকে কর্মী সংগ্রহ করব না অভ্যন্তরীণ, মানে আমাদের প্রতিষ্ঠানে যারা থাকে, যেমন শ্রমিক সংঘ থাকে, এদের কিছু হচ্ছে ব্যক্তিকে যদি পদোন্নতি করানো হয় বা শ্রমিক সংঘের সুপারিশ যদি কিছু না, তাহলে সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, কোম্পানির মধ্যে যখন। আর যখন কোম্পানির বাইরে থেকে নিব বা কোম্পানির বাহ্যিক অংশ থেকে, সেটা হচ্ছে কি বাহ্যিক উৎস। আর এটা হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। যদি আমরা আমাদের এই যে অভ্যন্তরীণ উৎস থেকে যদি সংগ্রহ করি, সেই ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রদানের কোনো দরকার হয় না, কিন্তু যখন বাহ্যিক উৎস থেকে যখন আমরা কর্মী সংগ্রহ করব, তখন আমাদেরকে বিজ্ঞপ্তি প্রদান করতে হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোন উৎস থেকে সংগ্রহের জন্য কি করা হবে, বিজ্ঞপ্তি প্রদান করা হয়। তাহলে বাহ্যিক উৎস থেকে যখন আমরা কর্মী সংগ্রহ করব, তখন আমাদেরকে বিজ্ঞপ্তি প্রদান করতে হবে। আচ্ছা, এখন আসি যে আমাদের যে কর্মী সংগ্রহ করতেছি, আমরা যে বলছিলাম যে আমাদের দুইটা উৎস আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। অভ্যন্তরীণ উৎসগুলোর মধ্যে কোন কোন জায়গাগুলো থেকে আমরা কর্মীটা নিয়োগ দেই এবং কোন কোন বাহ্যিকের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো থেকে বাহ্যিক হচ্ছে নেওয়া হয়। তো ফার্স্টলি আসি যে আমরা যে কর্মী যে সংগ্রহ করতেছি, তার প্রথম উৎসটা হচ্ছে কি অভ্যন্তরীণ উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস কি পদোন্নতি। ধরেন একটা কেউ হচ্ছে সুপারভাইজার আছে, একে ইয়া করে উৎপাদন ব্যবস্থাপক বা সাইট ম্যানেজার করে দেওয়া হলো, তাহলে এটা হচ্ছে কি পদোন্নতি হলো। বদলি, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রান্সফার করে দেওয়া হবে, সেটা হচ্ছে বদলি। পদোন্নতি হচ্ছে কি একটা উচ্চ পদ থেকে যখন নিচের পদে নামাই দেওয়া হবে, সেটা হচ্ছে পদোন্নতি। আর কি হচ্ছে যে কর্মীদের সুপারিশ। দেখা গেছে অনেক সময় অনেক কর্মী থাকে যারা হচ্ছে অনেক এক্সপার্ট হয়ে যান, দীর্ঘদিন কাজ করার পরে অনেক এক্সপার্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে কর্মী কি করা হচ্ছে, কর্মীদের হচ্ছে সুপারিশ ক্ষেত্রে তাদেরকে হচ্ছে পদোন্নতি করা হয়। এরপর হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ। সংশ্লিষ্ট বিভাগ বলতে যে বিভাগে যারা যখন কাজ করে তাদের হচ্ছে সুপারিশে যে কাজটা করা, সেটা হচ্ছে বিভাগীয় সুপারিশে। আর হচ্ছে শ্রমিক সংঘ, প্রতিটা যে কোম্পানি থাকে তাদের একটা করে ইউনিয়ন থাকে, এই শ্রমিক সংঘগুলোর সুপারিশে অনেক সময় হচ্ছে কর্মী হচ্ছে সংগ্রহ করা হয়, যেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে। এরপর আসে বাহ্যিক উৎস থেকে। বাহ্যিক উৎস হচ্ছে কি এক নম্বর হচ্ছে বিজ্ঞপ্তির প্রদান। আমি বলছিলাম যে হচ্ছে আমরা যখন বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করব, তখন আমাদেরকে বিজ্ঞপ্তি দেওয়া লাগবে। কোন উৎস থেকে সংগ্রহ করলে বিজ্ঞপ্তি দেওয়া লাগে, বাহ্যিক উৎস থেকে যখন আমরা কর্মী সংগ্রহ করব, তখন আমাদেরকে কি দেওয়া লাগতেছে, বিজ্ঞপ্তি দেওয়া লাগতেছে। তারপর হচ্ছে চাকরির অনুসন্ধান। মানে অনেক ব্যক্তি আছে না, যেমন আমাদের মধ্যে যারা আছে অনেকে চাকরি অনুসন্ধান করে, তাদের মধ্যে হচ্ছে যখন আমরা বিজ্ঞপ্তি দেই, তখন কি করে তারা হচ্ছে এখানে আবেদন করে। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র থেকে। দেখেন আমাদের দেশে অনেকগুলো হচ্ছে এরকম ফার্ম আছে যেগুলোতে হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণ অবস্থায় থাকে তারা, একটা অ্যামাউন্ট তাদেরকে হচ্ছে বৃত্তি হিসেবে দেওয়া হয়েছে, প্রশিক্ষণ ভাতা যেটাকে বলি আমরা। তো এখান থেকে হচ্ছে কি করা হয়, তাদের হচ্ছে নিয়োগ করা হয় বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে। শিক্ষা প্রতিষ্ঠান অনেক সময় দেখা গেছে যে অনেক আমাদের যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে অথবা যে অনেকগুলো ফার্ম আছে, এদের থেকে সরাসরি হচ্ছে নিয়োগ দেওয়া হচ্ছে। আবার হচ্ছে জব ফেয়ার। জব ফেয়ার বলতে এটাকে বাংলা মিনিংটা হচ্ছে চাকরি মেলা। দেখবেন আপনারা লক্ষ্য করবেন যে অনেক সময় ঢাকায় প্রতি বছর একটা করে কি হয়, চাকরি মেলা হয়, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চাকরি মেলা হয়। তো এই মেলাগুলোর মধ্যে থেকে যারা যারা আগ্রহী তারা সিভি জমা দেয়, এবং যাদের সিভি গুলো অ্যাপ্রুভ হয় তাদেরকে হচ্ছে নেক্সট পরীক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়। আউটসোর্সিং। আউটসোর্সিং বলতে কি, আমরা যেমন মনে করেন যে কোনো কাজ আমাদের অফিসে না থাকলেও হবে বা বাইরে থেকে করে নেওয়া যাবে, তখন সেই কাজটাকে বলতেছি আউটসোর্সিং। আর ইন্টারনেট তো হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কাজগুলো করে নেব, সেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তাহলে এই যে আউটসোর্সিং, ইন্টারনেট, তারপর জব ফেয়ার, তারপর হচ্ছে বিজ্ঞপ্তি, চাকরি অনুসন্ধান, বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে নিয়োগ, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি বাহ্যিক উৎস। আর অভ্যন্তরীণ উৎস কি পদোন্নতি, বদলি, তারপর হচ্ছে কর্মীদের সুপারিশ, সংশ্লিষ্ট বিভাগের সুপারিশ, তারপর শ্রমিক সংঘের সুপারিশ। তো এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎস। তো আমাদেরকে যে জিনিসটা বেশি মনে রাখা লাগবে, আমাদের কোশ্চেনটা ঠিক এইভাবে দেয় যে
কোনটি বাহ্যিক উৎস নয়। এখন দেওয়া গেছে যে কোনটি বাহ্যিক উৎস নয়, বাহ্যিক উৎস নয় কোনটি। এখন আপনাদের অপশন দিয়ে দেয় যে বিজ্ঞপ্তি দিয়ে দিল, বিজ্ঞপ্তি, চাকরি অনুসন্ধান, আউটসোর্সিং, আর দিয়ে দিল হচ্ছে পদোন্নতি। তাহলে আপনারা কি অ্যান্সার করবেন? তো আপনারা অ্যান্সার করবেন কোনটা সেটা একটু বলে দেবেন। যাচ্ছে যেটা হচ্ছে আমাদের কি নয়, এখানে কোশ্চেন দেখা লাগবে কোনটা বাহ্যিক উৎস না নয়, না বলছে যে এটা নয় না হয়, এইটাই মনে রাখা লাগবে। এখন আপনি কোশ্চেন দেখছেন যে বাহ্যিক উৎস দেওয়া আছে, এখন দেখে বাহ্যিক উৎস দেখে আপনি হচ্ছে সরাসরি কি করছেন, অ্যান্সার করে দিচ্ছেন যে হচ্ছে বিজ্ঞপ্তি। কিন্তু আপনার একটু ভালো করে দেখলে দেখবেন যে আপনার দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে যে বাহ্যিক উৎস নয়। নয় হলে কি হবে, যেটা না সেটা হবে, তাহলে হবে কি আমাদের পদোন্নতি হবে। এইভাবে জিনিসটা মনে রাখা লাগবে। এবং কেউ যদি এটা লিখে নিতে চান অথবা স্ক্রিনশট করে নিতে চান একটু হচ্ছে নিতে পারেন। আচ্ছা, আমাদের নেক্সট ধাপ ছিল হচ্ছে কর্মী নির্বাচন। তো কর্মী নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, সেটা প্রক্রিয়া হচ্ছে আবেদনপত্র সংগ্রহ ও যাচাই, তারপর হচ্ছে পরীক্ষা গ্রহণের মাধ্যমে আমন্ত্রণপত্র ইস্যু, নিযুক্ত পরীক্ষা গ্রহণ, সাক্ষাৎকার গ্রহণ, প্রাথমিক নির্বাচন, ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান, ডাক্তারি পরীক্ষা এবং চূড়ান্তভাবে নির্বাচন। আর আমরা ফার্স্টলি আসি যে আবেদনপত্র সংগ্রহ ও বাছাই। একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন কাউকে নিয়োগ দেই তার প্রথমে কি করা হয়, সিভি না হয়, তার অ্যাপ্লিকেশন না হয়। এই অ্যাপ্লিকেশনটা অনেকে অ্যাপ্লিকেশন জমা দেয় কিন্তু অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু সঠিকভাবে হয় না। তো আমাদেরকে ফার্স্টলি যেটা করে আমাদের হচ্ছে জবের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যে দিলাম সেটা সংগ্রহ করলে এবং বাছাই করে দেখে যে সবকিছু ইনফরমেশন ঠিকভাবে দিয়েছে কিনা। যদি কোনো কারণে আপনার কোনো ইনফরমেশন মিসিং থাকে সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি কি হবে, ডিক্লাইন করে দিবে। কারণ হইতেছে আপনি যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশনে করতে না পারেন তাহলে জব কিভাবে সঠিকভাবে করবেন। এই দৃষ্টিকোণ থেকে আপনার হচ্ছে কি আবেদনপত্র যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে ডিক্লাইন করে দেয়। তারপর হচ্ছে পরীক্ষা গ্রহণ আমন্ত্রণপত্র ইস্যু, যেটাকে আমরা এডমিট কার্ড বলে থাকি। যেটাকে আমরা কি বলি, এডমিট কার্ড বলে থাকি। আপনি যে পরীক্ষা নিবে বা পরীক্ষা গ্রহণ করবে সেই ক্ষেত্রে কি করা হয়, যে পরীক্ষা করে আমন্ত্রণপত্র ইস্যু করা হয়। একটা হচ্ছে নিযুক্ত পরীক্ষা গ্রহণ। এখন আমরা আমন্ত্রণপত্র বা এডমিট কার্ড ইস্যু করছি, তারপর হচ্ছে যারা চাকরি প্রত্যাশী আছে তাদেরকে কি করতেছি, তাদেরকে হচ্ছে পরীক্ষা গ্রহণ করছি। পরীক্ষার পরে সাক্ষাৎ করুন, যেটাকে আমরা ভাইবা বলি। ভাইবা কি হচ্ছে, তারপর ভাইবা গ্রহণ করতেছি। ভাইবার পরে কিছু ইয়ে আছে কি প্রাথমিক নির্বাচন করে। যে একটা ধরেন যে আমরা প্রথমে আমাদের এখানে 10,000 জন আবেদন করছে, তা দেখা গেছে যে আবেদনপত্র সঠিকভাবে না থাকার কারণে 9,000 জনের আবেদনপত্র সঠিক আছে, আমরা 9,000 জনকে নিয়োগ দিচ্ছি। 9,000 জনের এগনিস্টে আমরা কি করছি, আমরা এডমিট কার্ডটা ইস্যু করে দিছি। এডমিট কার্ড ইস্যু করে এই 9,000 জন পরীক্ষা দিছে। এই 9,000 জন পরীক্ষা দেওয়ার ফলে তাদের কাছ থেকে পরীক্ষা থেকে কিছু ছাঁটাই বাছাই হয়। এখানে প্রতিটা যতটা ধাপ আছে প্রতি ধাপে ছাঁটাই বাছাই প্রক্রিয়া। তাই আমাদের মনে রাখা লাগবে কর্মী নির্বাচন হচ্ছে কি সবসময় বাদ দেওয়ার চিন্তা ভাবনা, যতগুলো বাদ দেওয়া যায়। যত বাদ দেওয়া যাবে তত কি আমরা সর্ব উৎকৃষ্ট বা সর্ব ভালো যেটা আছে সেই শ্রমিকটাকে কি পাবো, নিয়োগ দিতে পারবো। এখন এখানে 9,000 জন পরীক্ষা দিল, এখান থেকে আমরা নিলাম হচ্ছে 5,000 শ্রমিক। এই 5,000 শ্রমিক নেওয়ার ফলে আমরা হচ্ছে কি সাক্ষাৎকার, এই ভাইবার সময় আবার 2,000 জন বাদ দিয়ে আমরা 3,000 জন উত্তীর্ণ হয়েছে। আমাদের হচ্ছে প্রাথমিক নির্বাচন করছি আমরা। কারণ এদের ব্যক্তিগত অনুসন্ধান দেখা গেছে, ব্যক্তি অনুসন্ধান সে কেমন, তার চরিত্র কেমন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, সে পলিটিক্যালি ইনভলভ কিনা, বা তার এর আগে কোনো হচ্ছে মেজর কোনো ক্রাইম আছে কিনা, এই সবগুলো নির্বাচন করার পরে এখান থেকে কিছু শ্রমিক বাদ দিয়ে দেখা গেছে যে 2,000 জন আমাদের হচ্ছে আছে। এখন আমাদের হচ্ছে তারপর হচ্ছে ডাক্তারি পরীক্ষা। এখন আপনাকে যদি কোনো একটা মেজর কাজে ধরেন আপনাদের হচ্ছে সেনাবাহিনীতে লোক নিয়োগ দেওয়া হবে, এখন দেখা গেছে আপনার হাঁপানি আছে, তাহলে আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু হচ্ছে আপনার হাঁপানির কারণে আপনি বাদ যাবেন। কারণ হচ্ছে আপনার হচ্ছে শারীরিক যে সক্ষমতা সেটা সেনাবাহিনীতে লাগবে বা আমাদের যে বাহিনীগুলো আছে সেটা লাগবে। সেখানে আপনার হাঁপানি বা হচ্ছে হার্টের সমস্যা থাকলে আপনার দ্বারা কি পসিবল না, এই জন্য হচ্ছে ডাক্তারি পরীক্ষাটা করা হয়। এবং আপনার হচ্ছে যে অনুযায়ী কাজ করবেন সেই অনুযায়ী আপনার সবকিছু ঠিক আছে কিনা, ফিটনেস ঠিক আছে কিনা, এই জন্য ডাক্তারি পরীক্ষা। এবং চূড়ান্ত যারা এই 7টা ধাপ অতিক্রম করতে পারবে তাদেরকে কি করা হচ্ছে, চূড়ান্ত নির্বাচন দেওয়া আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কর্মী নির্বাচন প্রক্রিয়াটা সম্পর্কে বুঝতে পারছেন।
আমরা এখন আসি যে নিযুক্ত যে প্রক্রিয়াটা মানে পরীক্ষাটা নিব, যে আমরা যে পরীক্ষাটা নিচ্ছি যে এটাতে কি কি আছে, একটা হচ্ছে যোগ্যতা পরীক্ষা, একটা বুদ্ধিমত্তা পরীক্ষা, প্রবণতা পরীক্ষা, আর একটা হচ্ছে ব্যক্তিগত পরীক্ষা। তো যোগ্যতা পরীক্ষাটা হচ্ছে কি ইফিসিয়েন্সি টেস্ট। এর মাধ্যমে কি হচ্ছে কর্মীদের অভিজ্ঞতা, কাজের দক্ষতা, প্রাতিষ্ঠানিক জ্ঞান সম্পর্কে ধারণা হচ্ছে। তাহলে যোগ্যতা, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে বা সেই প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে কতটুকু ধারণা আছে, কতটুকু আপনার দক্ষতা আছে, এবং এর আগে পূর্বে এরকম কোনো কাজ করছেন কিনা, এই রিলেটেড কাজটাই হচ্ছে কি আমাদের যোগ্যতা পরীক্ষা। দেন নেক্সট আছে হচ্ছে বুদ্ধিমত্তা পরীক্ষা, যে ইন্টেলিজেন্সি টেস্ট হচ্ছে কি করা হয়, এটাতে হচ্ছে আপনার দেখা হচ্ছে যে এই কাজ সম্পর্কে আবার আপনার হচ্ছে কিরকম জ্ঞান আছে, আপনি এই কাজ সম্পর্কে ভবিষ্যতে কিরকম ভাবছেন, এবং আপনার হচ্ছে কোনো হঠাৎ করে কোনো একটা পরিস্থিতি আসলো, সেই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করতেছেন, এই জিনিসটাই হচ্ছে আপনার কি বুদ্ধিমত্তা পরীক্ষা। এবং প্রবণতা, প্রবণতা বলতে হচ্ছে আপনার যে আপনার কাজের প্রতি কতটুকু ঝোঁক আছে বা কাজের প্রতি কতটুকু আপনার আগ্রহ আছে, এই জিনিসটা যখন পরীক্ষা করা হচ্ছে সেটা হচ্ছে প্রবণতা পরীক্ষা। আর আছে ব্যক্তিগত পরীক্ষা, যে ব্যক্তিগত পরীক্ষাটা হচ্ছে কি যে ব্যক্তিগত পরীক্ষার মাধ্যমে ব্যক্তি যে আচার আচরণ, মূল্যবোধ, নীতি নৈতিকতা, এই যেটা পরীক্ষা নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পরীক্ষা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যোগ্যতা পরীক্ষা। প্রথমে আসি যোগ্যতা পরীক্ষা। তাহলে যোগ্যতা পরীক্ষা কি আসলাম, যে আমাদের কাজ সম্পর্কে কতটুকু অভিজ্ঞতা আছে সেটা সম্পর্কে জানা যাচ্ছে। বুদ্ধিমত্তা হচ্ছে কি আপনার হঠাৎ করে কোনো একটা পরিস্থিতি বা আপনার যে কোনো একটা সমস্যা দেখা দিল, সেই সমস্যার ক্ষেত্রে কিভাবে উত্তরণ করতেছেন, এই সমস্যাটা থেকে কোম্পানিটা কিভাবে সামনের দিকে মুভ করতেছেন, সেই জিনিসটাই হচ্ছে আমাদের কি যে বুদ্ধিমত্তা পরীক্ষা। আর নেক্সট হচ্ছে কি যে আমাদের হচ্ছে প্রবণতা পরীক্ষা বা ঝোঁক, মানে একটা আপনার কাজের প্রতি কতটুকু আগ্রহ আছে, কতটুকু কাজে হচ্ছে আপনি আগ্রহ মানে কতটুকু কাজটাকে আপনি ভালোবেসে করতেছেন বা কতটুকু নিজের করে করতেছেন, এই প্রবণতার লক্ষ্য করাটা হচ্ছে কি আমাদের হচ্ছে প্রবণতা পরীক্ষা। আর নেক্সট হচ্ছে ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত বা আপনার মূল্যবোধ কেমন, চারিত্রিক কেমন, সেই জিনিসটা যেটাতে দেখা হয় সেটা হচ্ছে ব্যক্তিগত পরীক্ষা। আর এইখান থেকে যে বেশি কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানে কাজের প্রতি ঝোঁক যাচাইয়ের জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় বা যে টেস্ট নেওয়া হয় সেটা হচ্ছে কি প্রবণতা পরীক্ষা। এই অ্যান্সার হবে কি পরীক্ষা, প্রবণতা পরীক্ষা। তাহলে প্রতিষ্ঠানের প্রতি কাজের যে ঝোঁকটা, এটা হচ্ছে মানে নির্বাচন করে কোন টেস্টের মাধ্যমে, এটা হচ্ছে প্রবণতা পরীক্ষার মাধ্যমে। এই কোশ্চেনটা অনেক কয়েকবার আসছে, এটা 3 স্টার দিয়ে নিতে পারেন, যে হচ্ছে প্রবণতা পরীক্ষা বা প্রতিষ্ঠানের কাজের প্রতি যে প্রবণতা যাচাই করে কিসের মাধ্যমে, প্রবণতা পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, আমরা এরপরে পড়ছিলাম উন্নতি, মানে পদোন্নতি কিভাবে হয়, মানে পদোন্নতি কয় প্রকার। পদোন্নতি হচ্ছে সাধারণত 2 ভাবে হয়, একটা হচ্ছে উলম্ব খাড়া, একটা হচ্ছে সমান্তরাল ভাবে। একটা হচ্ছে পদোন্নতি প্রকার, একটা হচ্ছে উলম্ব খাড়া ভাবে অথবা সমান্তরাল ভাবে। এখন উলম্ব বা খাড়াটা হচ্ছে কি যে কোন কর্মীকে একই বিভাগের উচ্চ স্তরের পদে পদোন্নতি দিলে তাকে উলম্ব বা এটা বা হবে উলম্ব বা খাড়া পদোন্নতি বলে। মানে কোন প্রতিষ্ঠানের কর্মী কি একই বিভাগের উচ্চতর পদে, মনে করেন কেউ উৎপাদনে সুপারভাইজার হিসেবে, তাকে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ দেওয়া, সেটা হচ্ছে উলম্ব। এক কথা মনে রাখবেন, যেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে উলম্ব। আর সমান্তরাল হচ্ছে প্রতিষ্ঠান এক বিভাগের কর্মীকে অন্য বিভাগের একই পদে বা উচ্চ স্তরে বদলি করা হচ্ছে। মনে করেন যে কেউ এই বিভাগে, এখানে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপকে আছে, তাকে অন্য আরেকটা ইয়াতে উৎপাদন ব্যবস্থাপক বা ওই ব্যবস্থাপক ইয়াতে দেওয়া হলো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে সমান্তরাল পদোন্নতি। তাহলে যদি কি হয়, একই বিভাগের উচ্চ স্তরে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে আমাদের খাড়া আর উলম্ব বা খাড়া। আর যেটা একই শ্রেণীর অন্যটি বিভাগে একই পদোন্নতি কি করে অন্য বিভাগে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের কি যে সমান্তরাল পদোন্নতি। কারণ আমরা একটা উদাহরণ দেখি, এখানে উদাহরণ দেওয়া আছে, দেখেন যে হিসাব বিভাগের একজন কর্মীকে সহকারী ম্যানেজার থেকে ম্যানেজার পদে দেওয়া হলো। হিসাব বিভাগের একজন সহকারী ম্যানেজারকে কি করছি আমরা, ম্যানেজার পদে পদোন্নতি করছি, তাহলে সেটা হচ্ছে আমাদের উলম্ব। এখন আমাদের কোশ্চেন আসে যে একজন হিসাব বিভাগের সহকারীকে যখন কি করা হবে, ম্যানেজার পদে, সহকারী ম্যানেজারকে যখন ম্যানেজার পদে দেওয়া হবে, তখন সেটা হইতেছে আমাদের কোন ধরনের হচ্ছে কি বলে পদোন্নতি, এটা হচ্ছে আমাদের উলম্ব বা খাড়া পদোন্নতি। এখন যদি বলা হয় যে হিসাব বিভাগের একজন সহকারী ম্যানেজারকে মার্কেটিং বিভাগের সহকারী ম্যানেজার বা ম্যানেজার পদে বদলি করা হলে তখন সেটা কি হবে, তখন সেটা হবে আমাদের সমান্তরাল পদোন্নতি। তাহলে এইভাবে কোশ্চেন আসছে। পদোন্নতির ভিত্তি, পদোন্নতি কিসের উপর ডিপেন্ড করে আমরা পদোন্নতি করি, কিসের উপর ডিপেন্ড করে পদোন্নতি করতেছি, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের পদোন্নতির ভিত্তি।
তো পদোন্নতির ভিত্তি হচ্ছে একটা হচ্ছে যোগ্যতা, আপনি কাজ সম্পর্কে কতটুকু যোগ্য বা কতটুকু স্কিলফুল সেটার উপর ডিপেন্ড করে যখন আপনাকে দেওয়া হবে সেটা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে। জ্যেষ্ঠতা হচ্ছে বয়স বলতে এই বয়স বলতে আপনি চাকরিতে কতদিন ধরে আছেন, কতদিন ধরে চাকরি করতেছেন এবং আপনার অ্যাকচুয়ালি বয়স কত, সেই হিসাব করে যখন পদোন্নতি দেওয়া হবে সেটা হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে। আর জ্যেষ্ঠতা আর যোগ্যতার ভিত্তিক হচ্ছে যখন দুইয়ের সমন্বয় কি করা হবে, আমাদের হচ্ছে কর্মী নিয়োগ দেওয়া হবে, তখন সেটা হচ্ছে জ্যেষ্ঠতা এবং যোগ্যতা ভিত্তিক। তাহলে আমাদের একটা কোশ্চেন আসে যে বাংলাদেশে কোন ধরনের কি বলা হয় পদোন্নতি করা হয়, বাংলাদেশে কোন ধরনের পদোন্নতি করা হয়, এই কোশ্চেন যদি আসে সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে যোগ্যতার ভিত্তিতে আমাদের বাংলাদেশে কি করা হয়, কর্মী নিয়োগ করা হয়। কিসের ভিত্তিতে? যোগ্যতার ভিত্তিতে। কোথায় নিয়োগ করা হয়? বাংলাদেশে নিয়োগ করা হয়। মনে থাকবে? তাহলে যোগ্যতা হচ্ছে কি আমাদের কাজের ভিত্তিতে বা আমরা যে কাজটা করতেছি বা সেই কাজ সম্পর্কে কতটুকু জ্ঞান আছে না আছে তার উপর ভিত্তিতে যখন করা হবে সেটা যোগ্যতা। এটাতে হচ্ছে যখন যোগ্যতার ভিত্তিতে হবে তখন কিন্তু বয়স দেখা হবে না, তার বয়স কত, সে চাকরিতে কবে ঢুকছে এটা দেখা হবে না। আর জ্যেষ্ঠতার ভিত্তিতে হচ্ছে যে কাজে আগে ঢুকছে তার হচ্ছে বয়স অনুযায়ী, চাকরির বয়স অনুযায়ী সে কত বছর হলো সেটা হচ্ছে আমাদের কি জ্যেষ্ঠতার ভিত্তি। আর জ্যেষ্ঠ হচ্ছে কি বয়সও দেখা হবে, পাশাপাশি আপনি কাজ সম্পর্কে কতটুকু জ্ঞান রাখতেছেন সেটা হচ্ছে আমাদের কি জ্যেষ্ঠতার ভিত্তি, যোগ্যতা এবং জ্যেষ্ঠতার ভিত্তি। আচ্ছা, এখন আমরা এটা পড়ছিলাম যে কর্মী নির্বাচন, তারপর হচ্ছে কি পড়ছিলাম কি প্রশিক্ষণ। প্রশিক্ষণ হচ্ছে কি কাজ সম্পর্কিত জ্ঞান, প্রশিক্ষণ হচ্ছে কি কাজ সম্পর্কিত জ্ঞান, আপনি যে কাজটা করতেছেন সেই কাজ সম্পর্কে আপনাকে জানানো। আচ্ছা, এই আমি যে এতদূর পর্যন্ত যা পড়িয়েছি আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানান যে আপনারা টপিকগুলো ক্লিয়ার হয়েছে, বা কোনো আগের কোনো টপিকে কোনো সমস্যা থাকলে বলেন, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, জোবাইদুর সরকার আমাদের ক্লাস দেখতেছে, মিস রানভিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন আসি আমাদের যে প্রশিক্ষণ, একটা হচ্ছে কাজের মধ্যে, একটা হচ্ছে কাজের বাইরে। যেটা কাজের মধ্যে এটাকে বলা হয় অন দা জব বলা হয়, আর যেটা কাজের বাইরে সেটাকে বলা হচ্ছে অফ দা জব বলা হচ্ছে। যেটা কাজের মধ্যে সেটাকে বলতেছে কি অন দা জব, আর যেটা কাজের বাইরে বা কাজ ছাড়া সেটা হচ্ছে কি অফ দা জব। তাহলে আমাদের মনে রাখতে হবে কোশ্চেন কিন্তু কাজের মধ্যে না দিয়ে বলতে পারে যে অন দা জব নিচের কোনটি অন দা জব, অথবা নিচের কোনটি অফ দা জব প্রক্রিয়া বা প্রশিক্ষণ। তো আমাদের মনে রাখি যে কাজের মধ্যে বা অন দা জবের মধ্যে কি কি পড়ে? শিক্ষানবিশ পদ্ধতি, পথ পরিবর্তন, প্রবেশনা পদ্ধতি, কোচিং পর্যবেক্ষণ পদ্ধতি, পরিচিতিমূলক প্রশিক্ষণ, আর হাতে কলমে যে প্রশিক্ষণ সেটা হচ্ছে আমাদের কি কাজের মধ্যে। ঠিক আছে, একটা হচ্ছে শিক্ষানবিশ, পথ পরিবর্তন, প্রবেশনা পদ্ধতি, কোচিং, পর্যবেক্ষণ পদ্ধতি, পরিচিতিমূলক পদ্ধতি, তারপর হচ্ছে কি হাতে কলমে প্রশিক্ষণ পদ্ধতি। এরপর আসে কাজের বাইরে। কাজের বাইরেটাকে আমরা ইংলিশে কি বলতেছি? এটাকে বলা হচ্ছে অফ দা জব। অফ দা জব হচ্ছে কি বক্তৃতা পদ্ধতি। মনে করেন আপনি কোনো জায়গায় গেছেন, হ্যাঁ, আপনাকে বলা হচ্ছে এই কাজটা এইভাবে করা লাগে, এইভাবে, যেটা হচ্ছে সাধারণভাবে সকলের উদ্দেশ্যে বলে দিল, আপনার কাজটা হাতে কলমে দেখানো, জাস্ট বলে দিল, সেটা হচ্ছে কি বক্তৃতা পদ্ধতি। আলোচনা পদ্ধতি, তারপর হচ্ছে সেমিনার পদ্ধতি বা ঘটনা পদ্ধতি, অধিবেশন, ওয়ার্কশপ, অনুভূতি শ্রবণ পদ্ধতি, এটা হচ্ছে নাট্য অভিনয়, পেশাগত কোর্স, এটা হচ্ছে অনলাইন প্রশিক্ষণ। তাহলে আমাদের এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কি যে অফ দা জব প্রশিক্ষণ। এখন আপনাদের অনেকেরই কোশ্চেন আসতে পারে যে ভাইয়া অনলাইন প্রশিক্ষণটা তো আমাদেরকে সবকিছু করে দেখাচ্ছে, তাহলে এটা কেন হচ্ছে অফ দা জব হইলো? কোশ্চেন হইতে পারে। কারণ হইতেছে আমরা কি করি, আমরা হচ্ছে যে
অনলাইন প্রশিক্ষণটা করতেছি কি আমরা এখান থেকে মোবাইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে আমাদের ডেস্কটপ পিসি বা আমাদের যে স্মার্ট টিভি গুলো আছে এটাতে দেখতেছি, কিন্তু কারণ হচ্ছে আমাদের তো ওইভাবে কাজ করতে হাতে কলমে করতে পারতেছি, ওরা করে দিচ্ছে ওটা দেখে ওই অনুযায়ী কাজ করতেছি, কিন্তু আপনাকে তাহলে কাজের তো কাজের মধ্যে হচ্ছে না, আপনি দেখে নিচ্ছেন, তাহলে এটা হচ্ছে আমাদের কি যে অনলাইন প্রশিক্ষণটা হচ্ছে আমাদের কাজের বাইরে বা অফ দা জব প্রশিক্ষণ। এখন আমাদের এখান থেকে কোশ্চেন আসে, আসে বলতে মাস্ট বি আসে, সেটা হইতেছে যে আমরা যে ইয়াটা করি যে কোশ্চেনটা আসে যে নিচের কোনটি অন দা জব প্রশিক্ষণ, নিচের কোনটি অন দা জব প্রশিক্ষণ। তাহলে আমাদের যদি অপশন দিয়ে থাকে বক্তৃতা, আমাদের অপশন দিছে বক্তৃতা, আলোচনা পদ্ধতি, সেমিনার, আর দিছে হচ্ছে পথ পরিবর্তন। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? পথ পরিবর্তন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশিক্ষণ যে কাজের মধ্যে বা অন দা জব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অন দা জব প্রশিক্ষণ। ঠিক আছে, দেখেন না বুঝলে একটু বলবেন। আশা করি সবাই বুঝছেন। আর নেক্সট টপিকে চলে যাই। নেক্সট হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আমরা যে এতক্ষণ পড়াইলাম, হ্যাঁ কেমন বুঝছেন তার উপর টেস্ট নেওয়া হয় আমাদের। আমরা বলছিলাম যে আমরা ক্লাসের মধ্যে টেস্ট নেই, তো দেখা যাক কে কেমন আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন। মনিরুল ইসলাম লিখছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কেমন আছেন? একটু জানাবেন কেমন আছেন আপনি। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের কোশ্চেনটা হচ্ছে যে আজকে যারা হচ্ছে অ্যান্সার করতে পারবে, দেখা যাক কে কে অ্যান্সার করতে পারে। তো হচ্ছে কি যে আধুনিক কর্মী ব্যবস্থাপনার বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য প্রদান করেন কে? সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য প্রদান করেন কে? একটা হচ্ছে হেনরি ফয়েল, এফ.ডব্লিউ. টেইলর, আব্রাহাম মাসলো, রবার্ট ওয়েন। আচ্ছা বলেন অ্যান্সার কি হবে? যে আধুনিক কর্মী ব্যবস্থাপনার বিষয়ে সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য প্রদান করেন কে? হেনরি ফয়েল, এফ.ডব্লিউ. টেইলর, আব্রাহাম মাসলো, রবার্ট ওয়েন। মনিরুল ইসলাম লিখছে আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনিরুল ইসলাম অ্যান্সার করছে এ। অ্যান্সার এ হবে না, হেনরি ফয়েল হবে না। তার কারণে আমরা জানি যে আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফয়েল, কিন্তু আধুনিক শ্রমিক ব্যবস্থাপনার জনক অন্যজন। হুমায়ুন ইসলাম লিখি না, ক হবে না। তার কারণ হচ্ছে আমি বলে রাখি যে আধুনিক যে ব্যবস্থাপনা আছে সেটার জনক হচ্ছে হেনরি ফয়েল, কিন্তু আর যে আমাদের যে হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক সেটা হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলর। আর আব্রাহাম মাসলো দিচ্ছে হচ্ছে আমাদের চাহিদার সোপান তত্ত্ব। যদি বলা হয় চাহিদার সোপান তত্ত্ব কে দিছে, তাহলে হচ্ছে আমাদের আব্রাহাম মাসলো। একজন লিখছে অনুপ রয়, এ 100%। ভাইয়া এ 100% কিভাবে হয়? আধুনিক কর্মী বলা আছে, এখানে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা নেই। এখানে যদি কর্মীটা না থাকতো তাহলে হয়তো হেনরি ফয়েল হইতো, কিন্তু এখানে অ্যান্সার এ হবে না, অ্যান্সার হবে হচ্ছে রবার্ট ওয়েন। আমাদের যে আধুনিক শ্রমিক ব্যবস্থাপনার জনক বলে রবার্ট ওয়েনকে, ইনি সর্বপ্রথম হচ্ছে ক্লিয়ার ধারণা দিচ্ছে হচ্ছে ব্যবস্থা মানে আধুনিক কর্মী ব্যবস্থাপনা সম্পর্কে। আর বাকি যে তিনজন আছে আমি বললাম যে হেনরি ফয়েল হচ্ছে আধুনিক যে হচ্ছে ব্যবস্থাপনা সেটার জনক, এফ.ডব্লিউ. টেইলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আব্রাহাম মাসলো হচ্ছে আমাদের চাহিদার সোপান তত্ত্ব, যে পেশনার যে তত্ত্ব আছে সেখানকার একটা তত্ত্ব হচ্ছে চাহিদার সোপান তত্ত্ব। আব্রাহাম মাসলো চাহিদার সোপান তত্ত্ব দিয়েছে, এবং রবার্ট ওয়েন হচ্ছে আধুনিক শ্রমিক ব্যবস্থাপনার জনক। আচ্ছা, নেক্সট হচ্ছে কি যে কর্মী ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ক্রম কোনটি? কর্মী ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ক্রম হচ্ছে কোনটি? এখন আপনারা বলেন যে সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, উন্নয়ন, না নির্বাচন, নিয়োগ, সংগ্রহ, উন্নয়ন, নিয়োগ, উন্নয়ন, সংগ্রহ, নির্বাচন, না ঘ নাম্বার হচ্ছে সংগ্রহ, নির্বাচন, উন্নয়ন, নিয়োগ।
বলেন কোনটা অ্যান্সার হবে? একটু দ্রুত অ্যান্সার করবেন যে অ্যান্সার কোনটা হবে। না পারলে সেটা বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার জন্য আমি আসি। না বুঝলে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের ফারজুল ভাইয়া আছে, একটু দ্রুত জানাবেন। আচ্ছা, আশা করি আপনারা পারবেন না, আমি বলে দেই। কর্মী সংস্থান প্রক্রিয়ার যে ধাপটা আছে, এই ধাপটাতে আমরা প্রথমে পড়ছিলাম যে কর্মীর সংগ্রহ, নির্বাচন, নিয়োগ এবং উন্নয়ন, বা উন্নয়নের জায়গায় পড়ছিলাম আমরা প্রশিক্ষণ। প্রশিক্ষণ পড়ছি। আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে কর্মী সংগ্রহ। আমরা আমাদের যে বিভাগগুলো আছে বা আমাদের যে কতটুকু কর্মীর দরকার সেটা হচ্ছে, এটা হচ্ছে কি সেই অনুযায়ী কি করা, বিজ্ঞপ্তি প্রদান করাটা হচ্ছে সংগ্রহ, তাদেরকে আহ্বান জানানো। তারপর হচ্ছে যে যারা আবেদন করছে তাদেরকে নির্বাচন করাটা এবং পরীক্ষা নেওয়াটা হচ্ছে নির্বাচন, এবং তাদের মধ্যে উৎকৃষ্ট যারা আছে তাদেরকে বেছে নেওয়াটা নিয়োগ, এবং তাদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। তাহলে আমাদের অ্যান্সার হবে 2-এর ক। প্রথমে নির্বাচন হয় না, প্রথমে হচ্ছে সংগ্রহ হয়, তারপরে নির্বাচন হয়, তারপরে নিয়োগ হয়। আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা, মানে এই প্রক্রিয়াটাও মনে রাখতে হবে, যে ক্রমটা আছে, ধারাবাহিকতা মনে রাখা লাগবে। নেক্সট কোশ্চেন বলা আছে স্বল্পকালীন বিশেষ প্রয়োজনে কর্মী সংগ্রহের উত্তম উৎস কোনটি? এক নম্বর হচ্ছে বিজ্ঞাপন, আউটসোর্সিং, ট্রেড উন্নয়ন, আর হচ্ছে পদোন্নতি। তাহলে স্বল্পকালীনে বিশেষ প্রয়োজনে, স্বল্পকালীন শর্ট টাইমে যদি বিশেষ প্রয়োজনে কি করে কর্মী সংগ্রহের উত্তম উৎস কোনটা? একটা হচ্ছে বিজ্ঞাপন, আউটসোর্সিং, ট্রেড ইউনিয়ন, আর হচ্ছে পদোন্নতি। বলেন, দ্রুত বলেন অ্যান্সার কোনটা হবে। বলেন, দ্রুত অ্যান্সার করেন। লামিয়া লামিয়া লিখছে 4-এর ঘ। লামিয়া লিখছে 4-এর ঘ। দেখি আর কি করে। ঘুমাই ইসলাম বিথি 4-এর ঘ। অনুপ রয় 4-এর ক। আচ্ছা, যারা যারা ঘ অ্যান্সার করছেন তাদের অ্যান্সারটি ঠিক, যেটা হচ্ছে পদোন্নতি হবে। তাহলে স্বল্পকালীনে হচ্ছে বিশেষ প্রয়োজন। পদোন্নতি হচ্ছে কি, যে একটা প্রতিষ্ঠান আপনার হচ্ছে জনবল আছে, তাকে নিচের পদ থেকে উপর পদে দিলেন, এটা কিছু দ্রুত হইলো। এখন আপনি যদি বিজ্ঞাপন দেন, বিজ্ঞাপন দিতে গেলে আপনাকে লং টাইম প্রসেস অবলম্বন করতে হবে, এখানে সময় লাগতে পারে। আউটসোর্সিং হচ্ছে কি, আপনাকে হায়ার করা লাগবে, বাইরে বিজ্ঞপ্তি দেওয়া লাগবে। ট্রেড ইউনিয়ন হচ্ছে আপনাদের যে শ্রমিক যে ইউনিয়নটা থাকে সেখান থেকে নিয়োগ দিতে গেলে ভাবতে হবে। কিন্তু পদোন্নতি হচ্ছে আমাদের হচ্ছে কি, যে স্বল্পকালীন শর্ট টাইমে আর কি যে কর্মী নিয়োগ যে সংগ্রহটা থাকে সেটা হচ্ছে উত্তম। অনুগ্রহ আজকে অ্যান্সার কেন্দ্রে নিয়ে হচ্ছে সবগুলো ভুল ভুল অ্যান্সার করতেছেন, একটু ক্লাসটা রেকর্ড ক্লাসটা মনোযোগ দিয়ে করুন। আচ্ছা, এখানে বলা আছে টাস্ক ফোর্স কিসের পদ্ধতি? টাস্ক ফোর্স কিসের পদ্ধতি? এটা হচ্ছে ক নাম্বার পদোন্নতি, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ। বলেন অ্যান্সার কোনটা হবে 4-এর? টাস্ক ফোর্স কিসের পদ্ধতি? টাস্ক ফোর্স কিসের পদ্ধতি? দ্রুত অ্যান্সার করেন। পদোন্নতি, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, প্রশিক্ষণ। বলেন।
টাস্ক ফোর্স কিসের পদ্ধতি? অনেকে অ্যান্সার করছেন, এটা হচ্ছে টাস্ক ফোর্স হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি। টাস্ক ফোর্স হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি। নেক্সট হচ্ছে কর্ম সংগ্রহের অভ্যন্তরীণ, এটা কর্ম হবে না, এটা হচ্ছে এটা হচ্ছে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটি? এটা বিজ্ঞাপন, পদোন্নতি, বিনিয়োগ কেন্দ্র, বিশ্বস্ত সূত্র, বলেন কোনটা হবে? কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটি? আমি একটু আগে বললাম যে যেটা আমাদের যেটা আপনাদের হচ্ছে উৎস আছে একটা অভ্যন্তরীণ একটা বাহ্যিক, সেটাতে কোশ্চেন হয়। দেখেন যেখানে হচ্ছে বাকি দেখেন যে কোনটা কোনটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উৎসের মধ্যে পড়ে। আমাদের অ্যান্সার হবে হচ্ছে পদোন্নতি। কারণ বিজ্ঞাপন হচ্ছে বাইরে থেকে সংগ্রহ করার জন্য, যখন বাহ্যিকভাবে সংগ্রহ করি তখন হচ্ছে আমাদেরকে বিজ্ঞাপন প্রদান করা লাগে, কিন্তু পদোন্নতি হচ্ছে আপনার প্রতিষ্ঠানে একটা পদে আছে তাকে উপরের পদে উন্নয়ন করাটা হচ্ছে পদোন্নতি। বা যদি পদোন্নতি থাকতো, পদোন্নতি হচ্ছে উপরে উচ্চ পদে আছে ওটাকে নিচের পদে যখন নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে পদোন্নতি, তাহলে এটা হচ্ছে পদোন্নতি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। যে ঊর্ধ্বতন পদে চাকরির জন্য কোন ধরনের পরীক্ষা নেওয়া হয়? ঊর্ধ্বতন পদে চাকরির জন্য কোন ধরনের পরীক্ষা নেওয়া হয়? একটা হচ্ছে যোগ্যতা, বুদ্ধিমত্তা, প্রবণতা, ব্যক্তিত্ব। উচ্চ পদে বলেন, ঊর্ধ্বতন পদে চাকরির জন্য কোন ধরনের পরীক্ষা নেওয়া হয়? যোগ্যতা, বুদ্ধিমত্তা, প্রবণতা, ব্যক্তিত্ব, কোন ধরনের বলেন? অ্যান্সার হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হয়। কারণ আমরা জানি যে উচ্চ স্তরে আমাদের যে স্তর ছিল, উচ্চ স্তরে হচ্ছে কি দরকার ছিল? ধারণাগত দক্ষতা ছিল, মধ্য স্তরে ছিল হচ্ছে ধারণাগত কারিগরি, আর নিম্ন স্তরে ছিল কারিগরি দক্ষতা। তো সবচেয়ে বেশি দরকার হয় বুদ্ধিমত্তা, হচ্ছে ধারণাগত দক্ষতার মধ্যে পড়ে, সেজন্য হচ্ছে কি আমাদের বুদ্ধিমত্তা হচ্ছে হবে অ্যান্সার। 6 ক হুমায়ুন ইসলাম কিন্তু 6 ক হবে না, যোগ্যতা না, বুদ্ধিমত্তার পরীক্ষা হবে। 7 নাম্বার, কর্মী সংস্থান বলতে কি বোঝায়? কর্মী সংগ্রহ, নির্বাচন, কর্মী নিয়োগ, সবগুলো, কোনটা হবে অ্যান্সার বলেন? এটা একবার ইজি কোশ্চেন। কর্মী সংস্থান বলতে বোঝায় কি বোঝায়? কর্মী সংগ্রহ, নির্বাচন, কর্মী নিয়োগ, সবগুলো, কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে বলেন, দ্রুত বলেন। তাপস দে লিখছে ঘ, লামিয়া লিখছে ঘ। আচ্ছা, অ্যান্সার হবে আমাদের ঘ। কারণ হচ্ছে আমাদের যে প্রক্রিয়াটা আছে, আমরা কর্মী সংস্থান বলতে বুঝতাম কর্মী সংগ্রহ, নির্বাচন এবং নিয়োগ, সম্পূর্ণটা মিলেই হচ্ছে আমাদের কি কর্মী সংস্থান। এখানে অ্যান্সার হবে 7 ঘ। 8 নম্বর হচ্ছে কি কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্মীর ঝোঁক প্রবণতা কোন পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়? আমাদেরকে আমি একটু আগে এটা বুঝাইলাম যে ঝোঁক প্রবণতার জন্য কোনটা ব্যবহার করা হয়, যে ঝোঁক প্রবণতা পরীক্ষার জন্য যাচাই করে কোনটা কোন মাধ্যমে? একটা হচ্ছে ইন্টেলিজেন্সি, অ্যাপটিটিউড, হচ্ছে ইফিসিয়েন্সি, আর হচ্ছে পার্সোনালিটি। মানে এটা হচ্ছে বাংলাগুলো জানলে আপনার হচ্ছে অ্যান্সার করতে পারবেন। ইন্টেলিজেন্সি মানে হচ্ছে আপনার যে বুদ্ধিমত্তা, এফিসিয়েন্সি হচ্ছে কতটুকু আপনার হচ্ছে যোগ্য, পার্সোনালিটি হচ্ছে ব্যক্তিত্ব, আর অ্যাপটিটিউড মানে হচ্ছে প্রবণতা বা ঝোঁক। বলেন, একটু সহজ করে দিলাম।
একটু অ্যান্সার করতে সহজ করে দিলাম, বলেন অ্যান্সার কি হবে? এটা হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব, এটা হচ্ছে প্রবণতা, এটা হচ্ছে বুদ্ধিমত্তা, আর এটা হচ্ছে যোগ্যতা। এফিসিয়েন্সি হচ্ছে যোগ্যতা। বলেন অ্যান্সার বলেন কোনটা হবে 8-এর? দ্রুত অ্যান্সার করেন, আমি অ্যান্সার কিন্তু সহজ করে দিছি। ঝোঁক প্রবণতা কোন পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়? আচ্ছা, অনেকে বলছেন এটা অ্যাপটিটিউড টেস্ট। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা অ্যাপটিটিউড টেস্ট হবে, কারণ হচ্ছে আমরা যখন ইন্টেলিজেন্সি দেখতেছি এটা বুদ্ধি, আপনার হচ্ছে বুদ্ধি, যোগ্যতা, কার সম্পর্কে কতটুকু আপনার যোগ্যতা আছে, পার্সোনালিটি হচ্ছে ব্যক্তিত্ব, আপনার ব্যক্তি হিসেবে কেমন সেটা, আর অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে প্রবণতা। তাহলে আমাদের যদি কোশ্চেন আসে মেইন পরীক্ষাতেও যে কর্মী নির্বাচনের ক্ষেত্রে কর্মীর ঝোঁক প্রবণতা কোন পরীক্ষার মাধ্যমে যাচাই করে, সেটা হবে আমাদের অ্যান্সার হবে কি অ্যাপটিটিউড টেস্ট। 9 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতির অন্তর্ভুক্ত? কাজের বাইরে বলতে বোঝানো হচ্ছে অফ দা জব, কাজের বাইরে বলতে বোঝানো হচ্ছে অফ দা জব। তাহলে নিচের কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত? পদোন্নত মানে পদ পরিবর্তন, পর্যবেক্ষণ, বক্তৃতা, কোচিং, কোনটি হবে বলেন? দ্রুত বলেন যে কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতির অন্তর্ভুক্ত। এটা হচ্ছে পদ পরিবর্তন, পর্যবেক্ষণ, বক্তৃতা, আর এটা হচ্ছে কোচিং, কোনটা হবে? দ্রুত অ্যান্সার করেন। আচ্ছা, পদ পরিবর্তন হচ্ছে এক পদ থেকে অন্য পদে, তাহলে এটা হচ্ছে আপনি একটা কাজে ছিলেন, ওই কাজ থেকে উপরে দেওয়া হলো, সেটা হচ্ছে পদ পরিবর্তন। পর্যবেক্ষণ আপনাকে কাজ দেখানো হচ্ছে সরাসরি। কোচিং হচ্ছে কোচিং এ তো আপনাকে শেখানোই হয়, কিন্তু বক্তৃতা হচ্ছে আপনাকে যখন একটা জনসম্মুখে যখন বলা হবে কোনো কাজ সম্বন্ধে, সেটা হচ্ছে বক্তৃতা। তো বক্তৃতা হচ্ছে কি যে কাজের বাইরে প্রশিক্ষণের মধ্যে এটা পড়ে। এটাকে ইংলিশে বলা হচ্ছে, যদি এভাবে কোশ্চেনটা থাকতো, অফ দা জব এর পদ্ধতি কোনটি, অফ দা জব এর অন্তর্ভুক্ত কোনটি? অফ দা জবের অন্তর্ভুক্ত হলে তখন কি হবে, বক্তৃতা হইতো। ঠিক আছে। আচ্ছা, বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে কোনটি অর্জন করা যায়? তাহলে বাহ্যিক উৎস থেকে যদি আমরা কর্মী সংগ্রহ করলে কোনটি অর্জন করা যায়? এটা হচ্ছে ব্যয় হ্রাস, নতুন মেধার প্রবেশ, দ্রুত কর্মী সংগ্রহ, শূন্যপদ সৃষ্টি, কোনটা হবে বলেন? আমি বলে দেই, অ্যান্সার হচ্ছে কি যে বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করলে কোনটি হবে? দ্রুত অ্যান্সার করেন। দশের বি, নতুন মেধার প্রবেশ। আচ্ছা, বাপ্পি আহমেদ লিখছে নতুন মেধার প্রবেশ। হ্যাঁ, অ্যান্সার ঠিক, যে আমরা যদি বাহ্যিক উৎস থেকে সংগ্রহ করি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি হবে যে নতুন মেধার প্রবেশ করবে, ব্যয় হ্রাস হবে না, তখন বাহ্যিক উৎস থেকে নিতে গেলে ব্যয় বেশি লাগে, দ্রুত কর্মী সংগ্রহ করবে, এটা হচ্ছে লং টাইম প্রসেস। আর শূন্যপদ সৃষ্টি হচ্ছে
শূন্যপদ সৃষ্টি হবে না, কারণ হচ্ছে আমরা যখন অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ করি তখন আমাদের কি হয়, শূন্যপদ সৃষ্টি হয়, কারণ একটা পদ থেকে আরেকটা পদে গেলে নিচের পদটা শূন্য হয়ে যায়। তাহলে এটা হচ্ছে নতুন মেধার প্রবেশ হবে, বাইরে থেকে যখন কর্মী নিব তখন সেটা হচ্ছে নতুন মেধার প্রবেশ হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যারা যারা আজকের ক্লাসটি দেখছেন সকলকে ধন্যবাদ, এবং কোনো টপিক সম্পর্কে সমস্যা থাকলে সেটা আমাদেরকে জানাবেন। তারপর যে লিখছে খ, হ্যাঁ খ অ্যান্সার হবে। এবং ক্লাসটি কেমন লাগলো জানাবেন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ক্লাস আপনারা চাচ্ছেন সেটা আমাদের পেজের মধ্যে পোস্টের মধ্যে কমেন্ট করবে জানাবেন, অথবা এই ক্লাসের মধ্যে কমেন্ট করে জানাইলেও হবে, অথবা আমাদের যে পেজ আছে পেজের মধ্যে পোস্ট করে জানাবেন যে আমাদের হচ্ছে আপনাদের কোন ক্লাসটা দরকার, বা কোন টপিকে সমস্যা আছে কিনা, বা পূর্বের কোনো ক্লাস রিভিউ করতে হবে কিনা জানাবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় দিয়ে ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।